একটা মিথ্যে নিউজ চ্যানেল আর একদল মুখোশধারী মানুষ আর এক ভয়ঙ্কর হামলা সব মিলে তৈরি হয়েছে এক অসাধারণ থ্রিলার মুভি। একটি টিভি চ্যানেল, চ্যানেল বাংলা, চোখে পড়ে এক রহস্যময় পরিবেশ। আমরা দেখতে পাই মিরাজ নামের একজন ব্যক্তি, যিনি বসে আছেন নিউজ ডেস্কে, পড়ছেন খবর। কিন্তু এই খবরগুলো স্বাভাবিক নয়। প্রতিটি খবরে যেন মিশে আছে একটা মিথ্যের ছোঁয়া। টেলিভিশনের পর্দা জুড়ে ছড়িয়ে পড়েছে মিথ্যা আর বিকৃত তথ্য। এরই মাঝে এক বিশাল টকশের আয়োজন করা হয়। অতিথি হিসাবে আসছেন দেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মাহতাব হোসেন। দেশ জুড়ে আলোচিত সব ইস্যু নিয়ে লাইভ টক শো হবে, তাই দর্শকরা অপেক্ষা করে। শুরু হয় অনুষ্ঠান। উপস্থাপকের প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিচ্ছেন মন্ত্রী সাহেব। সবকিছুই যেন ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎই বদলে যায় দৃশ্যপট। একটা বাস এসে থামে চ্যানেল বাংলার বাইরে। বাস থেকে নামে একদল মুখোশ পরা মানুষ, অদ্ভুত আর ভয়ঙ্কর সব মুখোশ। কেউ জানে না এরা কারা, কোথা থেকে এসেছে। এরপর তারা হঠাৎই হামলা চালায় চ্যানেল বাংলার উপর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হামলার পেছনে কারণ কি? কেনই বা এত অদ্ভুত মুখোশ পরেছে তারা? মুখোশগুলোর পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পুরো মুভিটা দেখতে হবে একদম মনোযোগ দিয়ে, কারণ প্রতিটি দৃশ্যের মধ্যে লুকিয়ে আছে রহস্য, আর এক একটা করে খুলে যাবে রহস্যের দরজা। তো চলুন ডুবে যাই এই অজানা উত্তেজনায় ভরা যাত্রায়। মুভির শুরুতে আমরা দেখি অদ্ভুত মুখোশ পরা একদল লোক হঠাৎ করেই টিভি চ্যানেলের বিল্ডিংয়ে হামলা চালায়। তারা প্রথমেই ভবনের সিকিউরিটি গার্ড ও অন্যান্য কর্মীদের বেধড়ক মারধর করে। কারো উপর তাদের দয়া হয় না। এরপর সোজা ঢুকে পড়ে সেই রুমে যেখানে সরাসরি সম্প্রচার হচ্ছে টক শো। ঘরের ভেতরে ঢুকেই তারা শুরু করে দেয় এক ধরনের অদ্ভুত নাচানাচি। আচরণ এতটাই অস্বাভাবিক যে যেন মনে হচ্ছে কোনো মানসিক বিকারগ্রস্ত মানুষের দল। চারদিক থমকে যায়। মন্ত্রী সাহেব, উপস্থাপক এবং উপস্থিত সবাই হতবাক। আর ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। মন্ত্রী মাহতাব হোসেনকে গুলি করে বসে এক মুখোশধারী। ঘটনাটা লাইভ সম্প্রচার হয়। কোটি কোটি মানুষ এই দৃশ্য দেখে চমকে ওঠে। এরপর সেই মুখোশধারী লোকটি ক্যামেরার সামনে আসে এবং ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে তার অঙ্গভঙ্গি, চোখের ভাষা আর নীরব ভয় ছড়ানো আচরণে পুরো স্টুডিওতে একটা থমথমে পরিবেশ তৈরি হয়। ক্যামেরার দিকে তাকিয়ে সে ধীরে ধীরে মুখ থেকে খুলে ফেলে সেই অদ্ভুত মুখোশটা। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সে আর কেউ নয়, সে হলো শাকিব খান। তারপর সে ক্যামেরার সামনে এসে বলে, ওয়েলকাম টু দ্য শো। পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে খবরটা যে চ্যানেল বাংলায় অ্যাটাক হয়েছে। অন্যদিকে আমরা দেখি চ্যানেল বাংলার হেড অফিসে আক্রমণ হয়েছে, তাই সেখানে মিডিয়া এসে পড়েছে। কিন্তু কেউ কিছুই বুঝতে পারছে না ভেতরে কি হচ্ছে। পুরো দেশটা থমকে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলেই বুঝে উঠতে পারে না কি করবে। তখন ধর্মমন্ত্রী মনোয়েম চৌধুরীকে ফোন দেওয়া হয় এবং বলে চ্যানেল বাংলার টিভিতে যারা আক্রমণ করেছে তাদের কাছে যেতে। কিন্তু ধর্মমন্ত্রী বলে, আমি ধর্মমন্ত্রী হয়ে ওই ছেলেদের কাছে যেতে পারবো না। আসলে এখানে আমরা দেখি শাকিব খান ক্যামেরার লাইভের সামনে এসে বলে ধর্মমন্ত্রীকে এবং চ্যানেল বাংলার টিভি চ্যানেলের মালিককে এবং আইনজীবীকে সেখানে যেতে বলে। এরপর যখন চ্যানেলের মালিককে ফোন দেওয়া হয়, তিনি সেখানে প্রথমে যেতে রাজি হচ্ছিলেন না এবং ক্যামেরার লাইভের সামনে শাকিব খান এটাও বলেছিল যেন একজন সাংবাদিককেও পাঠানো হয়। এবং শাকিব খান রিয়াকশন নিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে যদি সেখানে ধর্মমন্ত্রী,
টিভি চ্যানেলের মালিক এবং সাংবাদিক না পৌঁছায় তাহলে সে তাণ্ডব ঘটাবে। এটা বলে শাকিব খান আরও বলে, একটা স্যাম্পল দেখায়, তারপর সে বোম বলে আর একটা বাস আগুনে পুড়ে যায়। সেটা দেখে সবাই তো অবাক। এরপর আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী আর ধর্মমন্ত্রী এবং সকলে মিলে একজন ভালো সাংবাদিককে খুঁজছে। এরই মধ্যে হঠাৎ ফয়েজ করিম বলে ওঠে, আমার কাছে একজন ভালো সাংবাদিক আছে, ওর নাম সায়রা। কিন্তু সায়রা নামটা শুনেই ধর্মমন্ত্রী বলে, ওনাকে কল করা যাবে না, ও অনেক বেয়াদব। তখন ফরাজ করিম বলে, স্যার, আমাদের এই অবস্থায় সায়ার মতো একজন সাংবাদিককে প্রয়োজন। এই কথা শুনে ধর্মমন্ত্রী ফরাজ করিমকে বলে, তাহলে আপনি কল করুন। তখন ফরাজ করিম বলে, স্যার, একটা সমস্যা আছে, আমি কল করলে সে আসবে না। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, ম্যাম, আপনি কল করুন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সায়রাকে কল করে। সায়রা যখন সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সায়রার মা তাকে যেতে দেবে না, কারণ সায়রার মার অনেক ভয় করছিল। কিন্তু তারপর সায়রা তার মাকে সামলিয়ে সেখানে চলে আসে। এরপর সায়রা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে। এরপরে ধর্মমন্ত্রী এবং চ্যানেলের ওনার এবং আইনজীবীকে নিয়ে সেখানে চলে যায়। সাংবাদিক রুমে ঢোকার পর দেখে শাকিব খান সবাইকে ভয় দেখাচ্ছে। তখন সায়রা বলে, ওনাদের ছেড়ে দিন। তখন শাকিব খান বলে, আপনার ড্রেসের ভেতর লুকানো ক্যামেরাটা বের করুন। তখন সায়রা তার ড্রেস থেকে ক্যামেরাটা খুলে ফেলে। এরপর শাকিব খান আবার ক্যামেরার লাইভে গিয়ে বলে, চালাকি করেছিস বলে একটা গালি দেই। এরপর সায়রা বলে, মন্ত্রী কি বেঁচে আছে এখনো? তখন শাকিব খান তার দলের লোকদের বলে, দেখ তো মালটা বেঁচে আছে কিনা। এরপর সায়রা বলে, প্লিজ ওনাকে ছেড়ে দিন, ওনাকে হসপিটালে ভর্তি করাতে হবে, আর তার সাথে এখানকার লোকজন আর বাচ্চাদেরকেও ছেড়ে দিন। পরে সে সবাইকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখি চ্যানেলের ওনার এবং ধর্মমন্ত্রীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর সায়রা সহ ধর্মমন্ত্রী এবং চ্যানেলের ওনার এবং আইনজীবীকে সাজিয়ে গুজিয়ে ক্যামেরার লাইভের সামনে বসানো হয়। এরপর সাংবাদিক সায়রা শাকিব খানকে জিজ্ঞেস করে, এই অ্যাটাকের কারণ কি? শাকিব খান বলে, আমরা এই দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। এই কথা শুনে সায়রা বলে, আইনের সুশাসন? আপনি নিজেই তো আইনের বহির্ভূত কাজ করছেন। এরপর সায়রা যখন প্রশ্ন করে, আপনার দাবিটা কি? কেন আপনারা চ্যানেলের 50 জন মানুষকে জিম্মি করে রেখেছেন এবং মন্ত্রীকে গুলি করেন? তখন হঠাৎ করে কেন জানি ধর্মমন্ত্রী বলে ওঠে, আমার একটা জরুরি মিটিং আছে, আমি চলি। এই বলে উনি উঠে দাঁড়ায়। তখনই আমরা দেখি শাকিব খান একটা কথা বলে, যেটা কিছুদিন আগে বাংলাদেশের একটা ভাইরাল টপিক ছিল। তখন শাকিব খান বলে, মুরব্বী, বসেন, সিটে বসেন। তারপর সায়রা যখন প্রশ্ন করে, এমন কেন করছেন? তখন শাকিব খান বলে, এই সব কিছু জানতে হলে স্বাধীনকে আগে জানতে হবে। আমরা যখন জানতে পারি শাকিব খান এই মুভিতে স্বাধীন নামে পরিচিত, মানে তার নামটা হচ্ছে মিখাই, কিন্তু সে এখন বর্তমানে স্বাধীন নামে পরিচিত হয়েছে। এবং তার নামটা মিখাইল কেন হয়েছে আমরা মুভির শেষে গিয়ে জানতে পারবো। আর স্বাধীনটাই বা কেন, এটাও আমরা মুভির শেষে জানতে পারবো। এরপর সিন চলে যায় 8 বছর আগে স্বাধীনের গল্পে। এরপর গল্পে আমরা দেখতে পাই সাকিব খান এই সিনেমায় স্বাধীন নামে পরিচিত। তার একটা প্রেমিকা আছে, নাম নিশা। নিশা দীর্ঘদিন ধরে স্বাধীনকে বিয়ে করার স্বপ্ন দেখে, কিন্তু স্বাধীন এখনও স্থায়ী কোনো চাকরি জোগাড় করতে পারেনি, তাই সে সিদ্ধান্তহীনতায় ভুগে। একদিন নিশা স্বাধীনকে নিয়ে তার বাবার কাছে যায়, তাদের সম্পর্কের কথা জানাতে এবং বিয়ে প্রসঙ্গে কথা তুলতে। প্রথমে নিশার বাবা স্বাধীনকে দেখে মন্দ মনে করে না। তিনি সরাসরি বলে, তুমি যদি আগামী 2 মাসের মধ্যে একটা সম্মানজনক চাকরি জোগাড় করতে পারো তাহলে আমি বিয়েতে রাজি। কিন্তু তখনই নিশার মা সেখানে উপস্থিত হন। নিশার মায়ের চোখ মুখে একটা অসন্তোষ স্পষ্ট। আমরা বুঝতে পারি স্বাধীনকে তিনি পছন্দ করেননি। স্বাধীন বুঝে ফেলে এই পরিবারের সব সদস্য তাকে সহজভাবে মেনে নেবে না। সে আর সেখানে সময় বেশি না কাটিয়ে চুপচাপ বিদায় নিয়ে চলে যায়। পরের দিন সকালে স্বাধীন নিশার সঙ্গে দেখা করে।
চোখে প্রত্যয় আর কণ্ঠে দৃঢ়তা। আর সে বলে, আমাকে একটু সময় দাও নিশা, আমি সব কিছু গুছিয়ে নিই। আমি যাচ্ছি নতুন শহরে একটা ভালো চাকরির জন্য লড়াই করতে। এরপর স্বাধীন একটি দূর শহরে পাড়ি জমায়। সে শহরের নানা অফিসে ঘুরতে থাকে, নিজের সিভি জমা দেয়, দরজায় দরজায় ঘোরে, কিন্তু কোনো চাকরি যেন তার কপালে জুটে না। একের পর এক প্রত্যাখ্যানের মুখে সে পড়ে, কিন্তু তবুও সে হাল ছেড়ে দেয় না। তারপর একদিন স্বাধীনের কাছে একটা ফোন আসে। তাকে বলা হয় ইমেল চেক করুন। সে ইমেল চেক করে দেখে তার চাকরি হয়ে গেছে। এটা দেখে স্বাধীন তো মহা খুশি। সে তার গার্লফ্রেন্ড নিশাকে এবং স্বাধীনের বাবা সহ সকলকে ফোন দিয়ে বলে তার চাকরি হয়ে গেছে। এরপর মোড় ঘুরে যায় অন্যদিকে। স্বাধীনের জয়নিং ডেট চলে আসে। সে যখন অফিসে যায় জয়েন করতে, তখন তার অফিসের মালিক বলে, আসলে ভুল করে ইমেলটা আপনার কাছে চলে গেছে, কিন্তু চাকরিটা হয়েছে অন্য একজনের। আসলে স্বাধীনের টাকা ছিল না, তাই তার চাকরিটা হচ্ছিল না। এরপর যখন স্বাধীন শুনল তার চাকরিটা হয়নি, তখন স্বাধীন অনেক ভেঙে পড়ে। সেই মুহূর্তে আমরা আবার ফিরে যাই চ্যানেল বাংলা লাইভ প্রচারে। স্বাধীন অর্থাৎ শাকিব খান ক্যামেরার সামনে এসে বলে, আমার যোগ্যতা থাকার পরেও আমাকে চাকরি দেওয়া হয়নি, কারণ আমার পকেটে টাকা ছিল না, পরিচয় ছিল না, ক্ষমতা ছিল না। আজ আমি সেই প্রতিবাদ করতে এসেছি। সকল অবহেলার, সকল বঞ্চনার বিরুদ্ধে আজ আমার প্রতিবাদ। এরপর সিন চলে যায় আবার সে ৮ বছর আগে, যেখানে স্বাধীন তার রুমমেটকে বলে তার একটা চাকরির খুব দরকার। এটা শুনে রুমমেট বলেছে, তুমি আমার মালগুলো রাতে ডেলিভারি দেবে, আর দিনে তুমি চাকরি খুঁজবে। এটা শুনে স্বাধীন অনেক খুশি হয়ে যায় এবং কাজটা করতে শুরু করে। এইদিকে নিশু জানে যে স্বাধীনের চাকরি হয়ে গেছে, তাই সে তার বিয়ের দিন ঠিক করে ফেলে। কিন্তু নিশা তো জানেই না যে স্বাধীনের চাকরি নেই। কি করবে স্বাধীন? একদিকে তার বিয়ে ডেট ঠিক হয়ে গেছে, অন্যদিকে তার চাকরি নেই। আর এদিকে স্বাধীন নিশাকেও অনেক ভালোবাসে। স্বাধীন নিশাকে কল করে সবকিছু বলার জন্য, কিন্তু নিশা স্বাধীনের কোনো কথাই শোনে না। তাই স্বাধীন ঠিক করে নিশাকে মিথ্যা কথা বলবে, বলবে যে তার চাকরি আছে। আর তখন থেকেই স্বাধীন চাকরি না পেয়ে মিথ্যে বলতে শুরু করে। তারপর স্বাধীন রাতে মাল ডেলিভারি দেয় আর দিনের বেলা চাকরি খুঁজে, আর নিশাকে বলে সে অফিসে চাকরি করছে। এরপর একদিন একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে তার চাকরি হয়ে যায়। এটা শুনে স্বাধীন খুব খুশি হয়ে যায়। এরপর তার স্যারকে বলে সে কবে থেকে জয়েন করবে। স্যার বলে, তুমি বিয়ে পর্ব শেষ করে আসো, এসে তারপর জয়েন করো। সেই মুহূর্তে আমরা আবার ফিরে যাই চ্যানেল বাংলা লাইভ প্রচারে। ধর্মমন্ত্রী বলে, আমরা কেন এই কথাগুলো শুনবো? এরপর আবার সিন চলে যায় ৮ বছর আগের সেই কাহিনীতে। আমরা দেখি স্বাধীনের বিয়ের ডেট চলে এসেছে, তাই স্বাধীন বাসে উঠেছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে সে বাসে কিছু লোক এসে স্বাধীনকে তুলে নিয়ে যায় হ্যারিস নামের একজন ব্যক্তিকে খুন করার দায়ে। স্বাধীনকে অনেক মারধর করে, কিন্তু স্বাধীন বলে যে আমি তো খুন করিনি, আমি কিছুই জানি না। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাকে অনেক মারে এবং একটা ভয়ঙ্কর ঘরে আটকে রাখে, যেখানে কেউই যেতে পারে না। অন্যদিকে আমরা দেখি নিশা বিয়ের কোণে সেজে বসে আছে, কিন্তু স্বাধীনের কোনো খোঁজ নেই। এটা দেখে নিশা খুব কষ্ট পায়, কারণ নিশা স্বাধীনকে খুব ভালোবাসতো। এরপর আবার সিন চলে যায় লাইভ ক্যামেরার সামনে, যেখানে সাংবাদিক সাইরা বলে, আপনাকে কে ধরে নিয়ে গেছিল? তারা দেখতে কেমন ছিল? আর তারা কেই বা ছিল? তখন শাকিব খান বলে, আমি তাদের মুখ দেখতে পাইনি, মুখোশ পরে থাকতো। এটা বলে শাকিব খান বলে, আমি জানতে পারলাম নিশা আর নেই, সে সুইসাইড করেছে। এটা শুনে সাইরা বলে, আপনি যে বললেন আপনাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেখানে কেউ যেতে পারতো না, তাহলে সেখানে আপনি কিভাবে জানতে পারলেন যে আপনার গার্লফ্রেন্ড সুইসাইড করেছে? তারপর হঠাৎ দেখি চ্যানেল বাংলায় আবার হামলা হয়েছে,
আসলে এখানে যে ধর্মমন্ত্রী, আইনজীবী আর চ্যানেলের মালিক ছিল, তারা আসলেই হ্যারিসের খুনের বিষয়ে জানতো, কিন্তু এ কথাটা নিউজে প্রকাশ করেনি। আর এজন্যই সেখানে আবার হামলা হয়েছে, যেন শাকিব খানের মুখ বন্ধ করতে পারে। এরপর আমরা দেখি সেখানে যারা হামলা করতে এসেছিল তাদের সকলকে শাকিব খান মেরে ফেলে। এরপর আবার সে লাইভের সামনে এসে বসে এবং সায়রা আবার তাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানতে পেরেছিলেন যে আপনার গার্লফ্রেন্ড সুইসাইড করেছে? আবার সিন চলে যায় 8 বছর আগের সেই কাহিনীতে। স্বাধীনকে পুলিশ অনেক মারধর করে, কিন্তু সে কিছুতেই স্বীকার করে না যে হ্যারিসকে সেই খুন করেছে। স্বাধীনকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছিল। এরপর আমরা দেখি শফিউদ্দিন নামের একজন পুলিশ তাকে একটা ভিডিও দেখায় আর বলে যে, এই দেখ, তোর বাপকে মেরে দিয়েছি আর তোর গার্লফ্রেন্ডও সুইসাইড করে মরে গেছে। এই কথা শুনে স্বাধীনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এবং সে পাগল হয়ে যায় আর তার রূপ যেন একদম বদলে যায়। স্বাধীন এক এক করে সকল পুলিশকে মারতে শুরু করে এবং একদম সবাইকে মেরে সাফ করে দেয়। এরপর আবার সিন দেখানো হয় ক্যামেরার সামনে, যেখানে শাকিব খান বলে, আমার এই অবস্থার জন্য এই মন্ত্রীগুলাই দায়ী। এরপর প্রথমে যখন ধর্মমন্ত্রীকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করে, তখন ধর্মমন্ত্রী কিছুই জানে না এমন ভাব দেখাচ্ছিল। পরে যখন ধর্মমন্ত্রীর অসুস্থ মাকে সামনে নিয়ে এসে তার অক্সিজেন খুলে দিতে চায়, তখন মন্ত্রী সব বলতে শুরু করে। আমরা দেখি আমজাদ মনসুরকে, যিনি একজন বড় বিজনেসম্যান। আমজাদ মনসুরের একটা ছেলে আছে যার নাম সিয়াম। সিয়াম এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করে না। মেয়েবাজি থেকে শুরু করে নেশা করা সব ধরনের খারাপ কাজই সে করত। একদিন একটা হোটেলে এসেছে আমজাদ মনসুর আর তার ছেলে সিয়াম। আসলে এই হোটেলে বাবার ছেলে এসেছে হ্যারিসের সঙ্গে একটা ডিল ফাইনাল করতে। আমজাদ ও তার ছেলে রেডি হয়ে সেখানে যায়, যেখানে হ্যারিস আসবে তাদের সাথে ডিল ফাইনাল করতে। সিয়াম রেডি হয়ে ওয়াশরুমে যায় আর হ্যারিসও ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে সিয়াম আর হ্যারিসের মধ্যে একটা দুইটা কথা থেকে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে গিয়ে সিয়াম হ্যারিসকে গুলি করে মেরে ফেলে। এদিকে আমজাদ মনসুর ভাবছে তার ছেলে এতক্ষণ কি করছে। এটা ভাবতে ভাবতে সেখানে সিয়াম এসে উপস্থিত। সিয়ামকে বলে, হ্যারিসকে বাথরুমে দেখেছো? সিয়াম বলে, হ্যারিস? হ্যাঁ, ও বাথরুমে গেছে। তাকে দেখোনি? এতক্ষণ আসছে না কেন? এই কথা শুনে সিয়াম তো চমকে যায় এবং সিয়াম তার বাবাকে বলে সে হ্যারিসকে খুন করেছে। আসলে সিয়াম জানতোই না ওটা হ্যারিস ছিল, মানে যার সাথে সে ডিল করতে এখানে এসেছে। এটা শুনে তার বাবা চিন্তায় পড়ে যায়, কারণ এই খবরটা জানাজানি হলে তার ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সে মন্ত্রী, আইনজীবী, চ্যানেল বাংলার মালিককে ডেকে বিষয়টা ধামাচাপা দিতে বলে এবং দোষটা অন্য কারোর উপর চালিয়ে দিতে বলে। এই জন্য এই খুনের দায়ে ফাঁসানো হয়েছে স্বাধীনকে। চ্যানেল বাংলা টিভি অফিসে সায়রা একসময় এখানে কাজ করত। সে ছিল সত্যবাদী এবং ন্যায়ের পক্ষে, কিন্তু হ্যারিসের মৃত্যুর পর থেকে এই চ্যানেলে মিথ্যা সংবাদ প্রচার করা হতো। তাই সায়রা প্রতিবাদ করে চাকরি ছেড়ে দেয়। সায়রার সত্যবাদিতার জন্য একসময় তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর দেখা যায় চ্যানেল বাংলার মালিক সাহসিকতার সঙ্গে আইনজীবী ও ধর্মমন্ত্রীকে পুলিশের হাতে তুলে দেয়। এই সময় দেখা যায় শাকিব খানকে রেখে তার পুরো দল পালিয়ে গেছে। শুধু বিল্ডিংয়ে রয়ে গেছে সায়রা আর শাকিব। সায়রা বহু আগেই স্বাধীনের সাথে হাত মিলিয়ে নিয়েছে, কারণ তার ভাইকে অপহরণ করে স্বাধীনের কাছে রাখা হয়েছে এবং স্বাধীনের সামনেই সায়রার ভাইকে খুন করা হয়েছিল। একদিন স্বাধীন নিজেই সায়রার সঙ্গে দেখা করতে আসে এবং জানায় তার ভাইকে ওরা মেরে ফেলেছে। এই কথা শুনে সায়রা অনেক ভেঙে পড়ে এবং খুব কষ্ট পায় এবং প্রতিশোধ নিতে রাজি হয়ে যায়। এরপর সায়রা স্বাধীনকে পুরো পরিকল্পনা জানিয়ে দেয়। স্বাধীন পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায়। পুরো দেশবাসী তাকে দেখতে ভিড় করে। পুলিশ ভ্যান করে স্বাধীনকে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই এক অদ্ভুত মুখোশ পরা স্বাধীন দলের লোকেরা হামলা চালায়, সমস্ত পুলিশ সদস্যকে মেরে ফেলে এবং স্বাধীনকে ছিনিয়ে নিয়ে যায়। এই খবর স্বরাষ্ট্রমন্ত্রী জানতে পারলে অবাক হন।
তিনি বলেন স্বাধীন তো নিজেই ধরা দিয়েছিল, সে আবার কেন পালালো? তখন এক পুলিশ অফিসার এসে জানায়, আমি যে স্বাধীনকে ধরেছিলাম সে আসল স্বাধীন ছিল না। তাহলে সে কে? তদন্তে বেরিয়ে আসে যে লোক স্বাধীন সেজে আত্মসমর্পণ করেছিল সে আসলে মিখাইল, দেশের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী, যাকে 15 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে সবাই। জানা যায় মিখাইল একসময় স্বাধীনের কাছ থেকে তার জীবনের কাহিনী শুনেছিল। পরে স্বাধীন পুলিশের হাতে মারা যাওয়ার পর মিখাইল নিজেই স্বাধীন সেজে প্রতিশোধ নেওয়া শুরু করে। এই সত্য কথা জানতে পেরে সায়রা ভীষণ রেগে যায়। সে বুঝতে পারে মিখাইল তাকে ঠকিয়েছে আর মিথ্যা বলেছে। অন্যদিকে জানা যায় যখন মিখাইল চ্যানেল বাংলা টিভি অফিসে হামলা চালাচ্ছিল ঠিক তখন তার দলের কিছু সদস্য বাংলাদেশ ব্যাংকে হানা দিয়ে প্রচুর স্বর্ণ ও টাকা লুট করে নেয়। এই ঘটনা প্রকাশ্যে এলে দেশ জুড়ে মিখাইলকে ধরার জন্য বিশেষ অভিযান শুরু হয়। সিয়ামকে বন্দি করে রাখা হয়েছে। তার বাবাকে মিখাইল নিজ হাতে হত্যা করেছে এবং তার সম্পত্তি দখল করে নিয়েছে। কিন্তু একদিন যখন মিখাইলের লোক সিয়ামকে মারতে আসে তখনই সিয়াম সাহস নিয়ে তাদেরকে মেরে ফেলে। সিয়াম চোখে প্রতিশোধের আগুন নিয়ে বলে, আমার বাবার রক্ত বৃথা যাবে না, এবার মিখাইলের পালা। তাণ্ডব শেষ নয়, এটা তো কেবল শুরু। তখন আমরা বুঝতে পারি খুব শীঘ্রই তাণ্ডব 2 আসছে। তো দর্শক, শাকিব খানের এই মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপর কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান অবশ্যই আমাদের জানাতে পারেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।